তোড়জোড়ের সাথে আর্ট গ্যালারিতে এক্সিবিশনের প্রস্তুতি নিচ্ছিল সাং দুং মি। সাং চিয়ান আর্ট গ্যালারিতে কিউরেটর হিসেবে চাকরি করে। আজকে আর্ট গ্যালারিতে একটা এক্সিবিশন আছে, সময় হাতে খুবই কম, তাই সে দ্রুততম সময়ে কাজ শেষ করার চেষ্টা করছে। সময় কম থাকার পরও সে খুব টেস্টফুলি গ্যালারি সাজিয়ে ফেলে। তারপরে সে অতি দ্রুত আরেকটা কাজের জন্য বেরিয়ে পড়ে, যদিও এটাকে কাজের চেয়ে অকাজ বলাই বেশি ভালো। আসলে সাং হলো শিয়ান নামের একজন পপ আর্টিস্টের ক্রেজি ফ্যান গার্ল। শিয়ানের ব্যাপারে এমন কোনো তথ্য নেই যেটা সে জানে না। শিয়ানের একটা শো সে মিস দেয় না। আজকে শিয়ানের একটা শো আছে, সেটা দেখার জন্যই সে এত দ্রুত বেরিয়ে আসে। শোতে পৌঁছানোর আগে সে নিজের ড্রেস এবং গেট আপ চেঞ্জ করে ফেলে। তারপর শোতে গিয়ে একটা দামি ক্যামেরা নিয়ে শিয়ানের ফটোশুট করতে শুরু করে। শোয়ের শেষে শিয়ান একটা পানির বোতল ফ্যানদের উদ্দেশ্যে ছুঁড়ে মারে। সাং সবার চেয়ে লম্বা একটা লাফ দিয়ে বোতলটা ধরে ফেলে। তারপর আনন্দে লাফালাফি করতে করতে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে আজকে তোলা ফটোগুলো শিয়ান ইজ মাই লাইফ নামের ফেসবুক পেজে আপলোড করে। সাং নিজেই এই পেজের অ্যাডমিন, আর বলা যায় এটা শিয়ানের সবচেয়ে বড় ফ্যান পেজ। যাই হোক, বাড়িতে সোফায় শুয়ে সাং শিয়ানের একটা ভ্লগ ভিডিও দেখছিল। সেখানে সে একটা লি সোল নামের পেইন্টিংয়ের ব্যাপারে জানতে পারে। সাং সিদ্ধান্ত নেয় সে পেইন্টিংটা শিয়ানের জন্মদিনে তাকে গিফট করবে। কিন্তু এই পেইন্টিংয়ের নিলাম হবে নিউ ইয়র্কে, তাই সে অফিস থেকে মিথ্যা বলে ছুটি নিয়ে সোজা নিউ ইয়র্কে চলে যায় পেইন্টিংটা কেনার জন্য। নির্ধারিত দিনে সময় মতো নিলাম শুরু হয়। সাং ভেবেছিল খুব সহজেই সে পেইন্টিংটা কিনে নেবে, কিন্তু তার কাজে বাগড়া দেয় রায়ান গোল্ড নামের একজন। সাং যা দাম হাঁকছিল, রায়ান গোল্ড তার চেয়ে এক ধাপ লাফিয়ে দাম হাঁকছিল। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ দাম হাঁকাহাঁকি চলে। সাং নিজের টাকার সাথে তার ফ্যান পেজের ফান্ডে যত টাকা ছিল সব লাগিয়ে দেয়, তবুও সে পেইন্টিংটা কিনতে পারে না। রায়ান সর্বোচ্চ দাম হাঁকিয়ে পেইন্টিংটা কিনে ফেলে। আসলে রায়ান একজন আর্টিস্ট। পেইন্টিং এবং আর্টের ব্যাপারে তার চেয়ে কেউ ভালো বোঝে না। এই জন্য মানুষ যে কোনো এক্সিবিশনের আগে রায়ানকে ফলো করে। রায়ান কিভাবে কোন পেইন্টিং পর্যবেক্ষণ করছে সেটার উপর নির্ভর করে অন্যরা সিদ্ধান্ত নেয় তারা কোন পেইন্টিং কিনবে। যাই হোক, নিলাম শেষ হলে সাং দৌড়ে রায়ানের কাছে যায় এবং অনুরোধ করে তার কাছে পেইন্টিংটা বিক্রি করার জন্য। কিন্তু রায়ান সাংয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে সাং হতাশ হয়ে শূন্য হাতেই আবার কোরিয়াতে ফেরত আসে। সাং আর্ট মিউজিয়ামের সামনে এসে দেখে পুলিশ তাদের বস ডিরেক্টর ইয়েম সো হাইকে ধরে নিয়ে যাচ্ছে, কারণ তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে অনেক দুর্নীতি এবং অবৈধ অকশনের প্রমাণ পাওয়া গেছে। পুলিশ সাংকে দেখতে পেয়ে তাকেও ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদের পর রাতে সাংকে ছেড়ে দেয়া হয়। ডিরেক্টর ইয়ম গ্রেফতার হওয়ায় সাং বেশ খুশিই হয়, কারণ তার পরের অবস্থানেই যেহেতু সে রয়েছে, তাই নিশ্চয়ই মিউজিয়ামের নতুন ডিরেক্টর হিসেবে সেই নিয়োগ পাবে। এটা ভেবে সে আনন্দে অনেক দিবাস্বপ্ন দেখে ফেলে। পরের দিন একটা শো শেষ করে শিয়ানের কোরিয়ায় ফেরার কথা ছিল, তাই তাকে দেখতে সাংও এয়ারপোর্টে চলে যায়। সাং যখনই শিয়ানকে দেখার জন্য যেত, সে এমনভাবে ড্রেস আপ আর মাস্ক পরে যেত যাতে কেউ তাকে চিনতে না পারে, কারণ তার মা এসব ফ্যান গার্লের ব্যাপার স্যাপার একদমই পছন্দ করত না। তাছাড়া অফিসের বস জানতে পারলেও তাকে লাথি দিয়ে চাকরি থেকে বের করে দেবে, তাই সে নিজের আইডেন্টিটি সবসময় লুকিয়ে রাখে। যাই হোক, শিয়ান এয়ারপোর্ট থেকে বের হবার সময় সাং অনর্গল তার ফটো তুলতে শুরু করে, কিন্তু হঠাৎ শিয়ানের সামনে রায়ান গোল্ড চলে আসে। সে একই ফ্লাইটে কোরিয়া এসেছে, তাই শিয়ানের সাথে তারও অনেকগুলো ফটো উঠে যায়। এদিকে সাংয়ের মতো শিয়ানের অসংখ্য মেয়ে ফ্যান এয়ারপোর্টে অপেক্ষা করছিল। তারা শিয়ানকে দেখেই দৌড়তে শুরু করে, আর রায়ান তাদের সামনে চলে আসে, আর ভাগ্যক্রমে রায়ান সাংয়ের সাথেই ধাক্কা খায়। সাং রায়ানের উপরে পড়ে যাওয়ায় রায়ানের স্যুট ছিঁড়ে যায়। এতে রাগ করে রায়ান সাংয়ের মাস্ক খুলে তার মুখ দেখতে চাইলে সাং সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর আগে সে ভুলে তার নোটবুকটা ফেলে যায়। নোটবুকটা রায়ান তুলে নিজের কাছে রেখে দেয়। বাড়ি ফিরে সাং তার বান্ধবী সিওন জোয়ের সাথে শিয়ানের ফটোগুলো দেখছিল। তখন সে রায়ানের ফটোগুলো দেখতে পায় আর চিৎকার দিয়ে বলে, এই তো সেই বদলোকটা যে আমাকে সেদিন পেইন্টিংটা কিনতে দেয়নি। সাং রায়ানের ফটোগুলো ব্লার করে শিয়ানের ফটোগুলো ফ্যান পেজে আপলোড করে দেয় এবং প্রচুর রিয়াকশন পায়। পরের দিন সাং খুশি মনে অফিসে যায়। সে ভেবেছিল এবার সে নিশ্চয়ই ডিরেক্টর হয়ে যাবে, কিন্তু গিয়ে জানতে পারে তাদের অফিসে একজন ফরেইনার নতুন ডিরেক্টর হিসেবে জয়েন করতে চলেছে। এটা শুনে সাং আশাহত এবং আপসেট হয়ে ফিরে আসে। ধাক্কা সামলে পরের দিন সাং আবারও অফিসে যায়। অফিসে গিয়ে দেখে একটা বাল্ব ঠিকমতো কাজ করছে না। সে বাল্বটা মুয়ে উঠে ঠিক করে দিচ্ছিল, তখন অফিসে রায়ান গোল্ড ঢুকে পড়ে। রায়ানকে হঠাৎ দেখা মাত্রই সাং ধপ করে মই থেকে পড়ে যায়। আসলে রায়ানই হলো এই আর্ট মিউজিয়ামের নতুন ডিরেক্টর। রায়ান বোর্ড মিটিং ডেকে যখন সবার সাথে পরিচিত হচ্ছিল, তখন তার ব্যাগ থেকে একটা ফাইল বের করতে গিয়ে সাংয়ের সেই নোটবুকটাও বেরিয়ে আসে। নোটবুকটা দেখেই সাং আটকে ওঠে। সে ভাবে
যেভাবেই হোক নোটবুকটা তার ফিরিয়ে নিতেই হবে। মিটিং শেষে সাং রায়ানকে গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনার জন্য সরি জানায়, কিন্তু সে নোটবুকটা চাওয়ার সাহস পায় না, কারণ সেদিন এয়ারপোর্টে সে যে কাণ্ডটা করেছে তাতে সাহস পাই বা কিভাবে। অফিস শেষে সাং বিষণ্ণ মনে তার বান্ধবী সিওয়েনজো এর সাথে বসেছিল। সিওয়েনজো সাংয়ের মুড ভালো করার চেষ্টা করে। এতে গল্পের সময় এরা একজন অপরজনের উপরে এত বেশি ঢলে পড়ছিল যে রায়ান তাদের দেখে উল্টাপাল্টা ভেবে নেয়। সে ভাবে এরা হয়তো সমকামী রিলেশনে আছে, তাই চোখটা বাঁকা করে সেখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন অফিসে সাং এবং সহকর্মীরা রায়ানের ব্যাপারে জানার জন্য ইন্টারনেটে সার্চ করে। তারা জানতে পারে রায়ান একজন অসাধারণ পেইন্টার আর্টিস্ট ছিল, কিন্তু কোনো এক কারণে সে পেইন্টিং ছেড়ে দিয়েছে। এ সময় রায়ান চলে আসলে তারা ভিডিও দেখা বন্ধ করে দেয়। রায়ান অফিসে ঢুকে ব্যাগ থেকে ফাইলপত্রের সাথে সাংয়ের নোটবুকটাও বের করে একটা জায়গায় রাখে। সাং জায়গাটা নজর দিয়ে রাখে যাতে সে সুযোগ পেলেই নোটবুকটা সরিয়ে নিতে পারে। পরের দিন সাং অফিসে এসে দেখে রায়ান ফটোশুটে ব্যস্ত। এই সুযোগে সে রায়ানের অফিস রুমে ঢুকে নোটবুকটা খুঁজতে শুরু করে, কিন্তু তখনই রায়ান চলে আসলে সে তড়িঘড়ি করে কিছু একটা বুঝিয়ে পালিয়ে যায়। এতে রায়ানের সন্দেহ হয় যে এই মেয়ে চায়টা কি। কিছুক্ষণ পরে রায়ানের কাছে একটা মেইল আসে, যেটা একটা এক্সিবিশন ক্যান্সেলের চিঠি। এটা দেখে রায়ান রেগে যায় এবং সাংয়ের কাছে গিয়ে তাকে কাজে অবহেলার জন্য বকাবকি করে এবং চাকুরিচ্যুত করে আর্ট গ্যালারি থেকে বের করে দেয়। চাকরি হারিয়ে সাং দিশেহারা হয়ে পড়ে। সে এখন কি করবে? সারাদিন শিয়ানের ভিডিও দেখে, রাতে বন্ধুদের সাথে পার্টি করেও তার মন ভালো হয় না। শেষে সে তার বান্ধবী সিওয়েনজো এর ক্যাফেতে চাকরি নেয়। সেখানেও তার রায়ানের সাথে দেখা হয়ে যায়। রায়ান এই ক্যাফেতে রেগুলার চকলেট মিল্ক এক্সপ্রেসও খেতে আসতো, তবে সে কফি খেত না। যাই হোক, রায়ানকে দেখে সাং ইচ্ছে মতো তাকে ঝাড়াঝাড়ি শুরু করে দেয়, যদিও সিওয়েনজো এর জন্য সে বেশি কিছু বলতে পারে না। অফিসে ফিরে রায়ান সাংয়ের সহকর্মীর কাছে জানতে পারে এক্সিবিশন সাংয়ের জন্য না, বরং তাদের আগের ডিরেক্টর ইয়োমের নির্দেশে ক্যান্সেল হয়েছে। এটা শুনে রায়ান অনুতপ্ত হয় এবং রাতে আবারও ক্যাফেতে গিয়ে সাংকে সরি বলে। পরের দিন থেকে তাকে কাজে জয়েন করতে বলে, কিন্তু সাং ভাব দেখিয়ে রায়ানকে আবারও ঝাড়তে শুরু করে এবং বলে সে আর কখনোই আর্ট গ্যালারিতে ফিরে যাবে না। এরপর সে রায়ানের ওপরে প্রতিশোধ নিতে তাকে তার প্রিয় চকলেট এক্সপ্রেসও অফার করে, আর তার মধ্যে সাং কিছুটা কফি মিশিয়ে দেয়, কারণ রায়ান স্বাস্থ্য সচেতনতার জন্য কফি খেত না। রায়ান কফি নিয়ে চলে গেলে সাং ক্যাফে বন্ধ করে বের হচ্ছিল। তখন সে সিদ্ধান্ত নেয় সে আবারও চাকরিতে জয়েন করবে। তাই সে রায়ানকে ফোন করে, কিন্তু রায়ান ফোন না ধরলে তার বেশ চিন্তা হয় এবং রায়ানকে দেখতে অফিসে যায়। অফিসে গিয়ে দেখে রায়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। সাং তার বন্ধুর সাহায্যে রায়ানকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার জানায় রায়ানের ক্যাফিন অ্যালার্জি আছে, তাই কফির জন্য সে প্রায় মরতেই বসেছিল। এটা শুনে সাং খুবই অনুতপ্ত হয়। সে সারা রাত রায়ানের পাশে বসে তার সেবা যত্ন করে। সকালে রায়ান ঘুম থেকে উঠলে সাং তার কাছে ক্ষমা চায়। রায়ানও তাকে ক্ষমা করে দেয় এবং বলে সিয়ানের সাথে আর্টওয়ার্কের ব্যাপারে একটা মিটিং আছে, তুমি আগামীকাল আমার সাথে সিয়ানের বাড়িতে মিটিং করবে। এটা শুনে সাং বাড়ি গিয়ে আনন্দে লাফালাফি শুরু করে, কারণ জীবনে প্রথমবার তার প্রিয় পপস্টারের সাথে সামনাসামনি কথা বলার সুযোগ পাবে। পরের দিন সকাল হতেই সাং সাজুগুজু শুরু করে। দীর্ঘক্ষণ সাজুগুজু করার পরে সে শিয়ানের প্রিয় ফুল নিয়ে রেডি হয়ে বেরিয়ে আসে। রায়ান সাংকে দেখতেই অবাক হয়ে যায়। মেয়েটি এত সুন্দর সে আগে খেয়াল করেনি। যাই হোক, দুজনে শিয়ানের বাড়িতে যায়, কিন্তু সাংকে খুবই নার্ভাস দেখাচ্ছিল, তাই রায়ান তাকে সাবধান করে দেয় যেন কোনো রকম ভুলভ্রান্তি না হয়। শিয়ানের বাড়িতে ঢুকতেই সাং দেখে শিয়ান গোসল করে বের হচ্ছে। তাকে দেখেই সাংয়ের দুনিয়া রঙিন হয়ে যায়। সে একদম স্বপ্নের দুনিয়াতে হারিয়ে যায়। সে নিজের উত্তেজনা চাপিয়ে রাখতে না পেরে বাথরুমে যায়, কিন্তু সেখানে গিয়ে উত্তেজনায় সে শাওয়ার ছেড়ে দেয় আর ড্রেস ভিজে যায়। এটা দেখে পরিস্থিতি সামাল দিতে রায়ান নিজের স্যুট খুলে সাংকে পরতে দেয়। মিটিং শেষ করে বাড়ি ফেরার সময় কেউ একজন শিয়ানের বাড়ির সামনে থেকে সাংয়ের ফটো তুলে নেয়, আর সেটা আপলোড করে একটা আর্টিকেল ছাপে যে এই মেয়েটি শিয়ানের গার্লফ্রেন্ড, সে যে স্যুটটা পরে আছে সেটা শিয়ানের। খুব দ্রুতই নিউজটা ভাইরাল হয়ে যায়। সাংয়ের ওপরও এর ব্যাপক প্রভাব পড়ে, এমনকি শিয়ানের ক্রেজি ফ্যানেরা তার উপর আক্রমণ পর্যন্ত করে দেয়। জেলাসির কারণে তার দিকে ঢিল, বাবল, ডিম ছুটতে শুরু করে। যদিও ঠিক সময় তার দুঃসম্পর্কের ভাই ইউন গি এসে তাকে বাঁচিয়ে নেয়। কয়েকদিন সাংয়ের ওপর অনেক ঝড়ঝাপটা যায়। এরপর একদিন অফিস থেকে ফেরার সময় শিয়ানের আরেকজন ক্রেজি ফ্যান সাংকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু একদম ঠিক মুহূর্তে সেই গাড়িকে ধাক্কা দিয়ে রায়ান সাংকে প্রাণে বাঁচিয়ে দেয়। তারপর সাংকে এই স্ক্যান্ডেল থেকে প্রোটেক্ট করার জন্য রায়ান চিৎকার করে বলে, সাং আমার গার্লফ্রেন্ড, কেউ আর ওর ক্ষতি করার চেষ্টা করবে না।
কথাটা শুনে সাংও একদম শকড হয়ে যায়। আসলে সাংয়ের এই পরিস্থিতির জন্য রায়ান নিজেকে দায়ী করছিল, কারণ সেদিন যদি সে শিয়ানের সাথে মিটিংয়ে সাংকে নিয়ে না যেত তাহলে আর এরকম পরিস্থিতির সৃষ্টিই হতো না। তাই সে সাংকে এই পরিস্থিতি থেকে যেভাবেই হোক প্রোটেক্ট করতে চায়। সাংকে গাড়িতে তুলে নিয়ে ফেরার পথে রায়ান বলে আগামী কয়েকদিন তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবার নাটক করবে, যাতে সাংকে জড়িয়ে শিয়ানের স্ক্যান্ডেলটা চাপা পড়ে যায়। কিন্তু রায়ান নিজেকে সাংয়ের বয়ফ্রেন্ড ঘোষণা করার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয় না। শিয়ানের রিলেশন আছে এই গুজবটা তার ফ্যান গার্লরা কিছুতেই মেনে নিতে পারছিল না। তারা শিয়ানের জন্য অ্যাগ্রেসিভ আচরণ শুরু করে, এমনকি একজন শিয়ানের গাড়ির সামনে ঝাঁপিয়েও পড়ে, এতে শিয়ান নিজেও আহত হয়। তাই এই পরিস্থিতিকে সামলাতে রায়ান আর সাং প্ল্যান করে তারা কিছুদিন ঘোরাঘুরি করবে আর প্রচুর কাপল ফটো তুলবে। সেগুলো যদি ভাইরাল হয় তাহলে সহজেই শিয়ানের স্ক্যান্ডেলটা কেটে যাবে। তাই দুজনে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শুরু করে আর একের পর এক কাপল ফটো শুট করতে শুরু করে। এসব ফটো দেখে শিয়ানের ফ্যানেরা অনেকটাই শান্ত হয়ে যায়, কিন্তু একটা মেয়ে অশান্ত হয়ে পড়ে। মেয়েটার নাম হলো কিম হায়ো জিন। কিমি শিয়ান আর সাংয়ের স্ক্যান্ডেলটা ভাইরাল করেছিল। তারও সাংয়ের মতো শিয়ানের নামে একটা ফ্যান পেজ ছিল, আর এই স্ক্যান্ডেল ছড়িয়ে তার পেজের ফলোয়ার কয়েক গুণ বেড়ে গিয়েছিল। কিন্তু এখন এই দুজন কাপল ফটো আপলোড করার কারণে তার ফলোয়ার ড্রপ করতে শুরু করে। তাই সে রায়ান আর সাংয়ের রিলেশনশিপ ইনভেস্টিগেশনের জন্য সিয়াম আর্ট গ্যালারিতেই চাকরিতে জয়েন করে নেয়। আর্ট গ্যালারিতে গিয়ে কিম আর সাংয়ের মুখোমুখি দেখা হয়। এ সময় রায়ানও চলে আসে। সাং কিমকেও দেখাতে চায় রায়ানের সাথে তার হেভি রিলেশন চলছে, তাই সে রায়ানকে দেখা মাত্রই তার কাছে ছুটে যায় আর পা পিছলে একদম রায়ানের কোলের মধ্যে গিয়ে পড়ে। এদিকে কিম এই দৃশ্য দেখে চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকে। সাংয়ের এমন উদ্ভট কাণ্ড দেখে রায়ান তাকে অফিস রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করলো। সাং জানায় মিটিংয়ের দিন সে কিমকে শিয়ানের বাড়ির সামনে দেখেছিল, আর কিমই সেদিন তাদের ফটোগুলো তুলেছিল। এজন্য সে কিমের সামনে দেখানোর জন্য এরকম কাণ্ড করেছে। এসব শুনে রায়ান আর সাংকে কিচ্ছু বলে না। এদিকে সাং আর রায়ানের কাপল ফটো দেখে আরেকজনেরও জ্বলুনি শুরু হয়ে যায়, আর সেটা হলো ইয়নগি। ইয়নগি আর সাং দুজনে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। সাংয়ের প্রতি তার অপ্রকাশিত ফিলিংস রয়েছে। সে সাংকে সবসময় প্রোটেক্ট করতে চায়, সবসময় তার পাশে থাকতে চায়, কিন্তু সে নিজের ফিলিংস কখনো প্রকাশ করে না। যাই হোক, সিওয়েন জোয়ের ফোনে দুজনের কাপল ফটো দেখে আতঙ্কিত হয়ে তখনই ইয়নগি আর্ট গ্যালারির সামনে চলে যায়। তারপর সাংকে বকাবকি শুরু করে। একটা ঘটনাকে আড়াল করতে সে এরকম আরেকটা ঘটনা কিভাবে ঘটাতে পারে। আড়াল থেকে তাদের বাকবিতণ্ডা রায়ান শুনে ফেলে। তাই সাং চলে গেলে রায়ান ইয়নগির কাছে গিয়ে বলে, তুমি তো জুডো ক্লাব চালাও, তো আমি জুডো শিখতে চাই, তুমি কি আমাকে জুডো শেখাবে? অনিচ্ছা সত্ত্বেও ইয়ান রাজি হয়ে যায় এবং রায়ানকে তার জুডো ক্লাবে নিয়ে যায়। জুডো প্র্যাকটিসের সময় দেখা যায় রায়ান আগে থেকেই জুডো জানতো, তাই ইয়ানও অ্যাগ্রেসিভ হয়ে যায়। তখন সেই সুযোগে রায়ান জানিয়ে দেয় সাংয়ের প্রতি ইয়ানের ভুল বোঝাবুঝি হচ্ছে। আসলে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই, তারা শুধু ঘটনাটাকে সামাল দিতেই এই প্রেমের নাটকটা সাজিয়েছে। এটা শুনে ইয়ান শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর সিওনজো তার বাচ্চাকে নিয়ে ইয়নের কাছে আসে। তখন রায়ানের সাথেও তার দেখা হয়ে যায়। সিওনজো বিবাহিত এবং তার বাচ্চা আছে শুনে রায়ান বেশ বিব্রত বোধ করে, কারণ কিছুদিন আগে সাং আর সিওনজোকে একসাথে দেখে সে উল্টাপাল্টা ভেবে নিয়েছিল। এই জন্য অনুতপ্ত হয়ে রায়ান দ্রুত বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে রায়ান তার ভুল ধারণা নিয়ে ভেবে নিজে নিজেই বিব্রত হচ্ছিল। তখন শিয়ান খাবার নিয়ে তার সাথে দেখা করতে আসে এবং তার স্ক্যান্ডেলটা ধামাচাপা দেওয়ার জন্য রায়ানকে ধন্যবাদ জানায়। তাছাড়া রায়ান আর শিয়ান দুজনেই একটা বিল্ডিং এর ওপর নিচে ফ্ল্যাটে থাকে। যদিও এই ঘটনার আগে রায়ান জানতো না শিয়ান এত বড় সেলিব্রিটি। এদিকে কিম রায়ান আর সাংয়ের রিলেশন নিয়ে ইনভেস্টিগেশন করে যাচ্ছিল। তাদের কথাবার্তা, চলাফেরা, আচরণ সবই সে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করত। এছাড়া সে এই কাজে ডিরেক্টর ইয়োমেরও সাপোর্ট পাচ্ছিল। আসলে ইয়োমি তাকে এই আর্ট গ্যালারিতে নিয়োগ দিয়েছিল যাতে অফিসে কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে সে আপডেট দিতে পারে। ইয়োমকে অফিসের ডিরেক্টর পদ থেকে বরখাস্ত করা হলেও সে এই প্রতিষ্ঠানের মালিকের মেয়ে ছিল, আর কিম হলো ইয়োমেরই মেয়ে, মানে এই প্রতিষ্ঠান কিমের নানার। তাই এখানে চাকরি পেতে তার কোনো সমস্যাই হয়নি। যাই হোক, এদিকে সাং আর রায়ান দুজনে একসাথে সময় কাটাতে গিয়ে দুজনেরই একে অন্যের প্রতি ফিলিংস তৈরি হয়ে গেছে, কিন্তু তারা তখনও ব্যাপারটা বুঝে ওঠেনি। এরই মধ্যে আবার একদিন শিয়ান আর্ট গ্যালারিতে আসে। শীঘ্রই সিয়াম আর্ট গ্যালারির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আছে। সেই উপলক্ষে তারা কয়েকজন সেলিব্রিটিকে ইনভাইটেশন পাঠিয়েছে। শিয়ানও তাদের মধ্যে একজন। সেই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করছে। এই কথাটা জানতেই আর্ট গ্যালারিতে এসেছিল। শিয়ানকে দেখে অফিসের সব মেয়ে একদম পাগলের মতো হয়ে যায়। সাং নিজেও সেই উত্তেজনা চাপিয়ে রাখতে পারছিল না। সাংয়ের হাবভাব দেখে রায়ানের মোটেও ভালো লাগছিল না।
শিয়ানের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করা উপলক্ষে অফিসের স্টাফদের নিয়ে রাতে একটা ডিনার পার্টি দেয়া হয়। পার্টিতে গল্পের ছলে রায়ান অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং সে বেসামাল হয়ে পড়ে। তাই সাং নিজেই অনেক কষ্টে রায়ানকে সামলে তার ফ্ল্যাটে নিয়ে যায়। পুরো পথে রায়ান সাংয়ের সাথে অনেক মাতলামি করে ফেলে, যদিও সাং কিছুই মনে করে না। সে রায়ানকে ভালো করে শুইয়ে দেয়, তারপর একটা ড্রিঙ্ক রেখে সেটার সাথে চিরকুট লিখে যায়, ঘুম ভাঙলে এটা খেয়ে নিও, তাহলে তোমার হ্যাংওভার কেটে যাবে। চিরকুটটা পড়ে রায়ানের মনে পড়ে রাতে সে সাংয়ের সাথে কি অদ্ভুত আচরণ করেছে। এসব মনে পড়তেই সে লজ্জায় লাল হয়ে যায়। যাই হোক, পরের দিন রায়ান আর সাং অন্য স্টাফদের সাথে অফিসে ঢুকছিল। তখন রায়ানের একজন পুরনো বান্ধবী চৈডা ইন এসে তাকে জড়িয়ে ধরে। সেও কোরিয়ায় রিসেন্টলি শিফট করেছে। সে একটা নতুন স্টুডিও খুলছে, তাই সেটা দেখানোর জন্য রায়ানকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর অফিসের নাম্বারে রায়ানের বিল্ডিং থেকে ফোন আসে, রায়ানের ফ্ল্যাটে নাকি পানির লাইন লিক করেছে। কিন্তু তারা রায়ানকে ফোনে পাচ্ছে না, তাই অফিসের নম্বরে ফোন দিয়েছে। সাংয়ের একজন কলিগ তাকে বলে, যেহেতু রায়ানকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই সাংয়ের রায়ানের ফ্ল্যাটে গিয়ে দেখা উচিত কি সমস্যা হয়েছে। যেহেতু সে রায়ানের গার্লফ্রেন্ড, সাং সেখানে যেতে চাইছিল না, কিন্তু সবাই সন্দেহ করবে ভেবে সে যেতে রাজি হয়। এদিকে চোইয়ের স্টুডিও যেখানে বানানো হচ্ছে সেখানে রায়ান পৌঁছাতেই ফোনে নেটওয়ার্ক চলে আসে, আর তার কাছে বিল্ডিং ম্যানেজারের মেসেজ আসে যে তার ফ্ল্যাটের পানির লাইনে লিকেজ হয়েছে। মেসেজ দেখা মাত্রই সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে সাং সেখানে পৌঁছে যায়। যেহেতু সে গতরাতে রায়ানকে মাতাল অবস্থায় এখানে আনার সময় ফ্ল্যাটের দরজার পাসকোড জেনে গিয়েছিল, তাই ভেতরে ঢুকতে তার কোনো সমস্যাই হয় না। সাং বাড়ির ভেতরে এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একটা আর্ট রুমে দেখতে পায়। রুমে ঢুকে দেখে সেখানে লিসোলের 3টা পেইন্টিং রয়েছে, তাছাড়া সেখানে আর্টবোর্ড, রং তুলিও আছে। এসব দেখে সে বেশ অবাক হয়। তখনই সেখানে রায়ান চলে আসে। সে সাংকে এই ঘরে দেখে তাকে টেনে বাইরে নিয়ে যায়, আর না বুঝেই বকাবকি শুরু করে যে সে কেন তার অবর্তমানে এই বাড়িতে এলো। সে বকাবকি করে সাংকে বাড়ি থেকে বের করে দেয়। সাং ছলছলে চোখে বাড়ি থেকে বের হয়ে যায়। সাং চলে যাওয়ার পর রায়ানের খুব অনুতপ্ত লাগছিল। সে সাংকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সে অফিসে, কনসার্টে, সব জায়গায় সাংকে খুঁজে বেড়ায়। অবশেষে সাং যখন বাড়ি ফিরছিল তখন রায়ান তাকে খুঁজে পায় এবং দ্রুত তার কাছে গিয়ে ক্ষমা চায়। তারপর রায়ান সাংকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ওপরে এখনো রেগে আছো? সাং বলে সে রেগে আছে। তখনই রায়ান আচমকা সাংকে কিস করে দেয়। সাং প্রথমে বেশ হকচকিয়ে যায়, তারপর খেয়াল করে কিস করলেও রায়ান ঠোঁটের ওপর বুড়ো আঙুল দিয়ে রেখেছে। এতে সাং আরো কনফিউজড হয়ে যায়। কিস শেষ হলে সাংকে অবাক হতে দেখে রায়ান বলে কিম তাদের পেছন থেকে ফলো করছিল, তাই সে যাতে সন্দেহ না করে এই জন্যই রায়ান কিসের নাটক করেছে। ঠিক এই সময় আবার সাংয়ের বাবা মা বাড়িতে ফিরে আসে। তারাও দুজনকে কিস করতে দেখে ফেলে। সাংয়ের মা দ্রুত এগিয়ে আসে এবং ধরে নেয় অফিসের বসের সাথে ওনার মেয়ের চক্কর চলছে। তাই তিনি রায়ানকে জোর করে ভেতরে নিয়ে যায় এবং বিভিন্ন রকমের খাবার রান্না করে খাওয়ায়। সাংয়ের বাবাও ওনার কালেকশনে থাকা পাথরগুলো রায়ানকে দেখায়। সাংয়ের বাবার একমাত্র নেশাই হলো পাথরের কালেকশন করা। খাওয়া দাওয়া শেষ করে রায়ান সাংয়ের রুমে গিয়ে বিভিন্ন আর্টওয়ার্ক দেখতে পায়। সে সাংকে জিজ্ঞাসা করে সে আর্ট ছাড়লো কেন। সাং জানায় তার বাবা সবসময় পাথরগুলো নিয়েই ব্যস্ত থাকে। পরিবারে আয় উন্নতি ছিল না, সাধারণ মধ্যবিত্ত পরিবার হওয়ায় সে আর আর্টের ব্যাপারে পড়াশোনা করার সুযোগ পায়নি। তাই বাধ্য হয়ে সে আর্ট করা ছেড়ে দেয়। সাংয়ের বাড়ি থেকে ফেরার সময় সাংয়ের মা রায়ানকে অনেকগুলো খাবার বেঁধে দেয়। সাংয়ের বাবাও তাকে একটা পাথর উপহার দেয়। পরের দিন অফিসে আসার সময় রায়ান কিমকে দেখতে পেয়ে তাকে বলে, তোমার আর অফিসে আসার প্রয়োজন নেই। কাল তুমি সাংয়ের বাড়িতে গিয়ে ফটো তুলছিলে, আমাদের প্রাইভেসি নষ্ট করার জন্য তোমাকে পুলিশে দিতে পারি আমি। কিম এবারের মতো তাকে ক্ষমা করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, সেই সাথে সে ফটোগুলো ডিলিট করে দেয়। তাই শেষবারের মতো রায়ান তাকে সুযোগ দেয়। পরের দিন শিয়ানের ফটোগ্রাফ ইভেন্ট ছিল। প্রতিবারের মতো এবারও সাং ড্রেস আপ এবং মাস্ক পরে ইভেন্টে যায়। ইভেন্টে রায়ানও উপস্থিত ছিল, কারণ সে জানতো সাং আজ এখানে নিশ্চয়ই আসবে। আসলে রায়ান ততদিনে সাংয়ের নোটবুক থেকে জেনে গিয়েছে সাংই শি আন মাই লাইফ পেজের অ্যাডমিন। এমনকি রায়ান ফেক আইডি দিয়ে সেই পেজেও জয়েন করে রেখেছিল যাতে সে সাংয়ের গতিবিধি জানতে পারে। যাই হোক, ইভেন্টে আরেকজনও ছিল, সেটা হলো কিম। কিমেরও শিয়ানের নামে একটা ফ্যান পেজ ছিল, তাই সে সবসময় শিয়ান মাই লাইফ পেজের অ্যাডমিনকে খুঁজে বেড়াতো। সে সিদ্ধান্ত নেয় আজ সে অ্যাডমিনকে ঠিকই খুঁজে বের করবে। কিছুক্ষণ পরেই শিয়ান স্টেজে আসে। সে একটা লটারি বক্স থেকে একটা করে চিরকুট তোলে আর কয়েকজন ফ্যানকে অটোগ্রাফ এবং গিফট দেয়। শিয়ান সর্বশেষ যে চিরকুট তোলে সেটাতেই সাংয়ের নাম উঠে আসে। প্রথমে পুরস্কার হিসেবে সাং শিয়ানের সাথে ফটো তোলার সুযোগ পাবে। সাং শিয়ানের সাথে ফটো তো তোলে ঠিকই, কিন্তু সে কিছুতেই তার মাস্ক খোলে না। সো মাস্ক পরেই ফটোশুট হয়। ফটো তুলে বেরিয়ে আসার পরে কিম সাংয়ের সাথে কথা বলতে যায়। কিমকে দেখেই সাং দৌড় দেয়। রায়ান বুঝতে পারে কিম সাংকে ধরে ফেলবে, তাই সেও দৌড়ে কিমের
সামনে চলে আসে এবং সাংকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। বাড়ি ফিরে সাং আজকে তার তোলা ফটোগুলো তুলছিল এবং সেগুলো দেখছিল। অন্যদিকে রায়ানও পিসি নিয়ে বসেছিল কখন সাং ফটোগুলো আপলোড দেবে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সাং ফটো আপলোড না দিলে রায়ানের চিন্তা হয়। তাই সে সাংকে ফোন করে, কিন্তু সাং ফোন ধরে না। তাই দ্রুত বেরিয়ে সে সাংয়ের বাড়ি চলে যায়। সাং তখন পেইন্টিং করছিল। সাংয়ের ব্রাশের রং রায়ানের হাতে লেগে যায়। রায়ান বাথরুমে গিয়ে হাত ওয়াশ করতে চাইলে সাং ইতস্তত করে তাকে বাধা দেয়, কারণ সাংয়ের পুরো রুমই তো শিয়ানের ফটো দিয়ে ভরে রাখা। সে রায়ানকে বোঝায় তার রুম এলোমেলো, তাই রুম দেখে রায়ানের ভালো লাগবে না। এটা বুঝিয়ে সে রায়ানের চোখটা ফিতে দিয়ে বেঁধে দেয়। তারপর তাকে রুমে নিয়ে গিয়ে হাতটা পরিষ্কার করে দেয়। তারপর রায়ানের চোখের ফিতাটা খুলতে গেলে সাং তাকে বাধা দিতে গিয়ে দুজনেই খুব ক্লোজ হয়ে যায়। আর সাং কল্পনা করতে শুরু করে তারা একে অপরকে কিস করছে। কল্পনা থেকে বেরিয়ে আসতেই সাং খুব বিব্রত বোধ করে। সে রায়ানকে বাইরে এনে চোখের পট্টিটা খুলে দেয়। তারপরে রায়ান বিদায় নিয়ে চলে যায়। সাং বুঝতে পারে সে পুরোপুরি রায়ানের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছে। অফিসে গিয়েও রায়ান সামনে থাকলে সাংয়ের সব কেমন যেন অন্যরকম লাগতে শুরু হয়। এরই মধ্যে একদিন রায়ান সাংকে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে, কথাটা কাজ শেষ করে বলবো। এটা শোনার পর থেকে সাংয়ের উত্তেজনা যেন কাটছিলই না। যাই হোক, সেদিন শিয়ানের সাথে তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। শিয়ান জানায় সে এক্সিবিশনে আসতে পারবে না, কারণ সে তার জন্য ভালো কোনো ভিজুয়াল ডিরেক্টর পাচ্ছে না। এটা শুনে রায়ান চই ডাইনের সাথে কথা বলে। চইয়ের নাম শুনেই শিয়ান রাজি হয়ে যায় এবং বলে রায়ান যদি শিয়ানের জন্য চইকে অ্যাপয়েন্ট করতে পারে তাহলে শিয়ান অবশ্যই এক্সিবিশনে আসবে। শিয়ানের বাড়ি থেকে বের হবার পরে রায়ানের সাথে ইয়নগি দেখা করতে আসে। ইয়নগি রায়ানকে বলে সাংয়ের পথ থেকে সরে যেতে, কারণ সে সাংকে পছন্দ করে। এটা শুনে রায়ান বলে সাং আর তার ব্যাপারটা একান্তই ব্যক্তিগত, এই ব্যাপারে ইয়নগি যেন মাথা না ঘামায়। দুজনের মধ্যে হালকা কথা কাটাকাটি শেষে দুজনই ফিরে যায়। পরের দিন রায়ান আর সাং চইয়ের কাছে যায় এবং তাকে শিয়ানের ভিজুয়াল ডিরেক্টর হতে রাজি করায়। চই রাজি হয়ে গেলে তারা এক্সিবিশনের জন্য গ্যালারি রেডি করার কাজে লেগে পড়ে। এরই মধ্যে আবার ইয়নগিও সাংকে ফোন দিয়ে জানতে পারে সে রায়ানের সাথে আছে, তাই সেও দ্রুত গ্যালারিতে চলে আসে এবং তাদের সাথে কাজে লেগে পড়ে। সে এসেছে মূলত রায়ান আর সাংকে দূরে রাখার জন্য। কাজ শেষ হয়ে গেলে চই ইয়নকে জিজ্ঞাসা করে, তোমার কাজ কারবার দেখে মনে হলো তুমি সাং আর রায়ানকে আলাদা করে চাইছো, তুমি জানো না ওরা পারফেক্ট কাপল? এটা শুনে ইয়ন বলে ওদের মধ্যে কোনো রিলেশন নেই, ওরা শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভনিতা করে আছে, আর হয়তো শীঘ্রই তাদের ব্রেকআপও হয়ে যাবে। পরের দিন সাং কাজে আসলে কথাটা চোং সাইকেও জানায়। সে ব্যাপারটা আরো বাড়িয়ে দিয়ে বলে সে রায়ানকে পছন্দ করে, আর সে এটাও জানে সাংয়ের সাথে রায়ানের রিলেশনটা ফেক। রায়ান এই ফেক রিলেশন খুব শীঘ্রই ব্রেকআপ করে ফেলবে। এটা শুনে সাংয়ের মন পুরোপুরি ভেঙে যায়। তার স্বপ্নগুলো সেখানেই শেষ হয়ে যায়। আপসেট হয়ে গ্যালারি থেকে বেরিয়ে আসে। এদিকে রায়ান আবার তখন সাংকে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছিল। সে ফুল এনে গাড়িতে রেখে দেয় সাংকে সারপ্রাইজ দেবে বলে, কিন্তু সে সারপ্রাইজ দেওয়ার আগেই সাং তাকে সারপ্রাইজ দিয়ে দেয়। সাং ছলছলে চোখে বলে, অভিনয় তো অনেক হলো, এবার আমাদের সত্যিই থামা উচিত। আজ থেকে তোমার পথ আলাদা, আমার পথ আলাদা। এটা বলে সাং কাঁদতে কাঁদতে চলে যায়। রায়ান হতাশ হয়ে একা দাঁড়িয়ে থাকে। রায়ান বাড়ি গিয়ে আপসেট হয়ে বসে থাকে। সে বারবার সাংকে মেসেজ ফোন দিতে গিয়েও ইগোর চক্করে দেয় না। অন্যদিকে সাংও অপেক্ষা করতে থাকে রায়ান তাকে কখন ফোন দেবে, কিন্তু রায়ানের ফোন আর আসে না। সেদিনের পর থেকে অফিসেও তারা বেশ দূরত্ব বজায় রেখে চলত। দুজনের সামনাসামনি হলেই যত দ্রুত সম্ভব একে অন্যের পাশ কাটিয়ে চলে যেত। তাদের আচরণ দেখে অফিসের কলিগরাও ধরে ফেলে এদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। দুজনের চোখে চোখে অনেক কথা হয়ে যায়, কিন্তু মুখ ফুটে কেউই কিছু বলে না। এভাবে মান অভিমানে কেটে যায় কয়েকদিন। এরই মধ্যে একদিন সাং গ্যালারির ওয়ার্কশপ রুমে ঢুকে দেখে কেউ এখনো আসেনি। তাই সে রুমে একা বসেছিল। তখন এই রুমে রায়ানের সাথে কাটানো স্মৃতিগুলো তার মনে পড়ে যায়। সে ফোনের গ্যালারি ঘেটে রায়ান আর তার ফটোগুলো দেখতে থাকে আর ভাবে এখন যদি রায়ান তার সামনে এসে যেত। ঠিক তখনই দেখা যায় রায়ান হেঁটে ওয়ার্কশপ রুমে আসছে। রায়ান দেখতে পায় সাং তার দিকে ছলছলে চোখে তাকিয়ে আছে। রায়ানকে দেখা মাত্রই সাং বলতে শুরু করে, তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো? এতগুলো দিন কেটে গেল, একটাবার ফোন বা মেসেজ দেওয়ার প্রয়োজন বোধ করনি? সাংয়ের কথা শেষ না হতেই রায়ান তাকে কিস করে দেয়। সাংও আর নিজেকে সামলে রাখতে পারে না,
সেও রায়ানকে সঙ্গ দেয়, আর তাদের মান অভিমান এখানেই শেষ হয়। সম্পর্কটা আবার ঠিকঠাক করে রায়ান সাংকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। বাড়ি ফিরে সাংয়ের আনন্দ যেন আর সই ছিলই না, আনন্দে শুধু লাফালাফি করছিল। সেদিনের পর থেকে তাদের খুনসুটি আবারও শুরু হয়ে যায়। সবার আড়ালে চলতে থাকে লুকোচুরি প্রেম। এভাবে সময় বেশ ভালোই কেটে যাচ্ছিল। এরই মধ্যে একদিন চই রায়ানের সাথে আর্ট গ্যালারিতে দেখা করতে এসে জানতে পারে তাদের মধ্যে এখন চুটিয়ে প্রেম চলছে। এটা শুনে চই বেশ আপসেট হয়। চই চলে যাবার সময় তার সাংয়ের সাথে দেখা হলে সে সাংকে সরি বলে এবং জানায় সেদিন সে তাকে অর্ধেক সত্যি জানিয়েছিল। রায়ান তাদের ফেক রিলেশনটা শেষ করতে চাইছিল, কারণ রায়ান রিলেশনটা সত্যিই করতে চাইছিল। এটা শুনে সাং বলে অর্ধেক সত্যি বলাটাও এক ধরনের মিথ্যা, আর এই মিথ্যাটার জন্য তাদের দুজনকে অনেক দুঃখ সইতে হয়েছে। কথাটা শুনে চই আরো আপসেট হয়ে যায়। সে ইয়নগিকে খুঁজতে শুরু করে, কারণ সেই তাকে এই দুজনের ফেক রিলেশনের তথ্যটা দিয়েছিল। চই সিওন জোর ক্যাফেতে গিয়ে ইয়নকে খুঁজে পায় এবং ঝাড়তে শুরু করে। বজ্জাত বেয়াক্কেল, তোমার জন্য আমাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। ইয়ন অবশ্য একটু গম্ভীর ধরনের ছেলে ছিল, সে সব কথার অর্থ বোঝে না। সে আবার নিজের কার্ড বের করে উল্টো বলে দেয়, আমি বেয়াক্কেল না, আমি জুডো মাস্টার। তারপর সিওন জোয়ের বাচ্চাকে নিয়ে জুডো ক্লাবের জন্য বেরিয়ে পড়ে। চই হতাশ হয়ে বলে, এই ছেলে সত্যি একটা বেয়াক্কেল। এদিকে রায়ান আর সাং দুজনই সারাদিন ঘোরাঘুরি এবং চুটিয়ে প্রেম করে। তারপর রায়ান সাংকে বাড়ি পৌঁছে দেয়। সাংকে রেখে চলে আসার সময় সে সাংকে একটা চেইন গিফট করে, কারণ আজকে তাদের সত্যিকারের ডেটিং ছিল। সাংয়ের কাছ থেকে বিদায় নিয়ে ফেরার সময় রায়ান হঠাৎ ইয়নগিকে দেখতে পায় স্যুট বুট পরে সাংয়ের বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। যদিও রায়ানের একটু খটকা লাগে, কিন্তু সে তেমন কিছু মনে না করে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর ইয়ন সাংয়ের বাড়িতে পৌঁছায়। ইয়ন আসলে সাংকে প্রপোজ করতে এসেছিল। সে যেই না মনের কথা সাংকে বলতে যাবে, তখনই সেখানে সিওনজো এসে বাগড়া দিয়ে দেয়। সিওনজো তার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই এখানে ড্রিঙ্ক করতে এসেছে। ইয়ন সিওনজো এর উপরে রেগে আগুন হয়ে যায়, আর রাগের মাথায় অনর্গল ড্রিঙ্ক করতে থাকে। এরই মধ্যে আবার সিওনজো এর হাজবেন্ড বারবার ফোন দিচ্ছিল, তাই ইয়ন রাগ করে তাদের সবগুলো ফোন অফ করে রেখে দেয়। এদিকে রায়ান বারবার সাংকে ফোন দিয়ে ফোন অফ পায়। তখনই তার বারবার ইয়নের হেঁটে যাওয়ার কথাটা মনে পড়ে। টেনশনে রায়ান সারা রাত ঘুমোতে পারে না। সকাল হতেই সে সাংয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাং তখন ফ্যান গার্লের ড্রেস আপ পরে বের হচ্ছিল, কারণ আজ শিয়ানের কনসার্ট আছে। সাংয়ের সাথে ইয়নও বের হচ্ছিল। তখনই রায়ান সেখানে পৌঁছে যায়। রায়ানকে দেখে সাং ইয়নের পেছনে লুকিয়ে পড়ে, কারণ সে ফ্যান গার্লের ড্রেস আপে ছিল। আর রায়ান যদি জেনে যায় সে ফ্যান গার্ল, তাহলে হয়তো সে রেগে যাবে। এই ভয়ে সে লুকিয়ে পড়ে। কিন্তু রায়ান তো তাকে দেখে ফেলেছিল, তাই সে সাংকে বেরিয়ে আসতে বলে। কিন্তু সাং গুটি সুটি মেরে আরো লুকিয়ে পড়ে। রায়ান বারবার সাংকে বাইরে আসতে বলছিল, তাই ইয়ন রায়ানকে বাধা দিয়ে বলে রায়ান যেন এখন এখান থেকে চলে যায়। এটা নিয়ে দুজনের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। তখন রায়ান সাংকে বলে দেয়, আর মুখ লুকিয়ে থেকো না, আমি জানি তুমি শিয়ান মাই লাইফ পেজের অ্যাডমিন। এটা শুনে সাং অবাক হয়ে ইয়নের পেছন থেকে বেরিয়ে আসে। সাং রায়ানকে বলে, তুমি আমার সত্যিটা জানো, এটা আগে কেন বলনি? তাহলে তো আমাকে আর এত লুকোচুরি খেলা খেলতে হতো না। রায়ান ইয়নের সামনে দিয়েই সাংকে নিয়ে চলে যায়। রায়ান ইয়নকে তার ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে গিয়ে রায়ান বলে, একটা ছেলে হুটহাট করে সাংয়ের রুমে চলে যায়, তার বাড়িতে রাত কাটায়। এই ব্যাপারটা রায়ানের পছন্দ না। সাং জানায় ইয়ন তার ফ্যামিলির মতো, ইয়নের সাথে তার কখনোই খারাপ কোনো সম্পর্ক ছিল না। রায়ান সংশয় প্রকাশ করে বলে হয়তো ভবিষ্যতে হবে। তারপরও তারা কথা অন্যদিকে ঘুরিয়ে নেয় এবং দুজন বেশ কাছাকাছি চলে আসে। তখন রায়ানের ফ্ল্যাটে কিম আসে। কিম জানায় তারা জেনে গিয়েছে সে একজন ফ্যান গার্ল, তাই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি তার ক্রেডিট কার্ড আর ক্যাশও নিয়ে গেছে। তাই তার থাকার জন্য কিছু টাকা ধার প্রয়োজন। এটা শুনে ইয়ন কিমকে নিজের বাড়িতে নিয়ে যায় আর সেখানেই থাকার ব্যবস্থা করে দেয়। কিমকে রুমে রেখে সাং বাইরে বেরোতেই ইয়নকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যায়। ইয়ন নিজের মনের সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সাংকে প্রপোজ করে দেয়। সাং বিব্রত হয়ে বলে সে রায়ানকে পছন্দ করে। এতেও ইয়ন কোনো রিয়্যাক্ট না করে বলে সে সাংয়ের জন্য অপেক্ষা করবে। এটা বলেই ইয়ন চলে যায়। রুমে ফিরে সাং রায়ানের ফোন দিয়ে পুরো ঘটনা খুলে বলে। রায়ান বলে সে জানতো ইয়ন এরকম কিছু একটাই বলতে চলেছে। সে সাংকে নিজের আবেগ এবং বিবেক দুটোকে আলাদা করে নিয়ে ভেবে সিদ্ধান্ত নিতে বলে। রায়ানের এমন ফ্রেন্ডলি মনোভাব দেখে সাংয়ের খুব ভালো লাগে। রাতে রায়ান ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ছোটবেলার একটা স্মৃতি তাকে ঘুমোতে দিচ্ছিল না। ছোটবেলায় রায়ান কাঁদছে আর কেউ তাকে ফেলে রেখে পালিয়ে যাচ্ছে। দৃশ্যটা বারবার দুঃস্বপ্ন হয়ে তাকে অস্থির করে তুলছিল। তাই সে সোজা সাংয়ের বাড়ির সামনে চলে আসে এবং ফোন দিয়ে বলে, সাং তোমাকে আমার দেখতে ইচ্ছে করছে, একবার নিচে আসবে?
সাং আনন্দে লাফিয়ে উঠে বাইরে বেরিয়ে আসে এবং বারান্দা থেকে রায়ানকে দেখতে পায়। সাং দৌড়ে নিচে নেমে এসে রায়ানকে বলে, আমার মনে হচ্ছে আমি লটারি জিতে গিয়েছি। দুজন দুজনকে জড়িয়ে ধরে। রায়ান বলে, আমরা কথা দিয়েছিলাম কেউ কারো কিছু গোপন রাখবো না, আমি তোমাকে কিছু বলতে চাই। সাং বুঝতে পারে রায়ানের কাঁদতে ইচ্ছে করছে। সে রায়ানকে কাঁদার অনুমতি দেয়। রায়ান সাংকে শক্ত করে ধরে কাঁদতে শুরু করে। সাং পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দেয়। রায়ান একটু শান্ত হবার পরে সাংয়ের পাশে বসে তাকে বলে, রায়ান ছোটবেলায় মানুষ হয়েছে অনাথ আশ্রমে। তার 7 বছর বয়স পর্যন্ত শুধুমাত্র একটা স্মৃতিই মনে আছে, আর সেটা হলো কেউ একজন তাকে জোর করে অনাথ আশ্রমে রেখে যাচ্ছে। রায়ান হাত আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু মানুষটা জোর করে হাত ছাড়িয়ে পালিয়ে যাচ্ছে। এই স্মৃতিটা বারবার তার স্বপ্নে এসে অস্বস্তি দেয়, আর তখন তার নিজেকে ভীষণ একা লাগে। সব শুনে সাং বলে, এসব নিয়ে আর ভেবো না, তুমি আর একা নও, আমি সবসময় তোমার হাত ধরে তোমার পাশেই থাকবো। তারপর সাং রিয়ানকে নিজের ঘরে নিয়ে যায়। সারা রাত তারা কার্ড খেলে, হাসি আনন্দে কাটিয়ে দেয়। পরের দিন তারা সিদ্ধান্ত নেয় তারা অনাথ আশ্রমে আজকের দিনটা কাটাবে। অফিসের স্টাফদের সাথে নিয়ে বাচ্চাদের জন্য গিফট সহ তারা অনাথ আশ্রমে যায়। সেখানে গিয়ে সারাটা দিন তারা হাসি আনন্দ খেলাধুলা আঁকিবুকিতে কাটিয়ে দেয়। সেখানে গিয়ে রায়ানের বারবার তার ছোটবেলায় এখানে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছিল। অনেকদিন পরে রায়ান আজ মন খুলে হাসে। অনাথ আশ্রম থেকে বেরিয়ে রায়ান সাংয়ের বাড়িতে যায়। সেখানে গিয়ে রান্না করতে করতে আরেক দফা আনন্দ করে। তারপর রায়ান বাড়ি ফিরে যায়। এদিকে ইয়নগি বারে ড্রিঙ্ক করতে গিয়ে দেখে চইও সেখানে ড্রিঙ্ক করছে। চইকে একা ড্রিঙ্ক করতে দেখে সেও বসে পড়ে। দুজনে ছ্যাঁকা খাওয়া মানুষ খুব সহজেই গল্প জমিয়ে তোলে। ড্রিঙ্ক করার পরে চই বেশ টালমাটাল হয়ে পড়েছিল, তাই ইয়নগি তাকে জুডো ক্লাবে নিয়ে যায় আর সেখানেই তাকে শুইয়ে দেয়। ঘুম ভেঙে চই যখন চলে যাচ্ছিল তখন সে ব্যাগের সাথে ইয়নের একটা চিরকুট দেখতে পায়, যেখানে লেখা আছে, মাঝে মধ্যে আমি তোমার ড্রিঙ্ক করার সঙ্গী হতে চাই। পরের দিন অফিসের কাজ শেষ করে সাং আর রায়ান বসেছিল। সাং রায়ানকে কৌতূহল বশত জিজ্ঞাসা করে, তোমার লি সোলের পেইন্টিং এর ব্যাপারে এত আগ্রহ কেন, আর এই পেইন্টিংগুলি বা কেন তুমি কালেক্ট করো? তখন রায়ান বলে, সে ছোটবেলার প্রায় সব স্মৃতি ভুলে গিয়েছে, তবে তার আবছা আবছা মনে আছে সে লি সোলের সবগুলো পেইন্টিংই বিক্রি হবার আগে একসাথে দেখেছে, আর তার ধারণা এই পেইন্টিং তার মায়ের করা, অর্থাৎ এই পেইন্টিংই তাকে মায়ের কাছে পৌঁছে দেবে। কথাগুলো বলতে বলতে রায়ান আপসেট হয়ে যায়, তাই সাং তার মাথাটা বুকের মধ্যে আগলে নেয়। রায়ান সাংকে নিয়ে নিজের ফ্ল্যাটে যাচ্ছিল, তখন লিফটে তার শিয়ান আর তার মায়ের সাথে দেখা হয়। শিয়ানের মা বিদেশে থাকে, সেখান থেকে সে শিয়ানের সাথে দেখা করতে এসেছে। শিয়ান মায়ের সাথে রায়ানকে পরিচয় করিয়ে দেয়। তারপর রায়ান নিজের ঘরে চলে যায় আর শিয়ান মাকে নিয়ে স্টোর রুমে যায়। স্টোর রুমে লি সোলের পেইন্টিং রাখা ছিল, এর মধ্যে কয়েকটা শিয়ানের কালেক্ট করা আর 2টো পেইন্টিং রায়ানের কালেক্ট করা। শিয়ান তার মাকে বলে, আমি তোমার পেইন্টিংগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি, আর এবার এই পেইন্টিংগুলো ডিরেক্টর রায়ান নাকি এক্সিবিশনে রাখবে, তাই তোমাকেও এক্সিবিশনের দিন উপস্থিত থাকতে হবে। কথাগুলো শুনে শিয়ানের মায়ের মুখটা কালো হয়ে যায়। তিনি পুরোপুরি ঘাবড়ে যান এবং বলেন তিনি এক্সিবিশনে থাকতে পারবেন না। আসলে তিনি কিছু একটা নিয়ে ভয় পাচ্ছিলেন। দর্শক, বলুন তো তিনি কি নিয়ে ভয় পাচ্ছিলেন? তিনি আসলে ওনার ফেলে যাওয়া ছেলেকে নিয়েই ভয় পাচ্ছিলেন, আর সেই ছেলেটা আর কেউই নয় বরং রায়ানই। কারণ একটু আগেই তো রায়ান সাংকে বলেছে যে লি সোন পেইন্টিং তার মায়ের করা, অর্থাৎ শিয়ানের মাই হলো রায়ানেরও মা। যাই হোক, এদিকে রায়ান সাংয়ের সাথে কার্ড খেলতে বসে যায়। আগের দিন সাং তাকে খেলায় হারিয়ে দিয়েছিল, আজ সে সাংকে হারিয়ে দিতে চায়। দুজনে অনেকক্ষণ বেশ ভালো সময় কাটায়। তারপর রায়ান সাংকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। পরের দিন সকালে রায়ান অফিসের জন্য বের হচ্ছিল, তখন শিয়ানের মা তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে আর বলে, শিয়ানের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম, আর তুমি যেহেতু শিয়ানের প্রতিবেশী তাই তোমার জন্য নিয়ে আসলাম। রায়ান খাবারগুলো নিয়ে সোজা সাংয়ের বাড়িতে চলে আসে। তারপর দুজনে মিলে ব্রেকফাস্ট করে। তারপর তারা অফিসে বেরিয়ে যায়। এক্সিবিশনের দিন প্রায় চলেই এসেছে, তাই এখন তাদের পুরো দমে গ্যালারি প্রস্তুত করতে হবে। কিন্তু আর্ট গ্যালারির চেয়ে রায়ানের মাকে খুঁজে পাওয়ার ব্যাপারে সাংয়ের আগ্রহ বেশি ছিল, তাই সে লি সোলের পেইন্টারের খোঁজ নিতে গিয়ে একজন মহিলার কাছে কোনো একটা বইয়ের ব্যাপারে জানতে পারে। তারপর সে আর্ট লাইব্রেরিতে গিয়ে বইটাও খুঁজে পায়। সাং যখন বইয়ের শেষ পৃষ্ঠাটা উল্টায় তখনই সে সিয়ানের মায়ের ফটো দেখতে পায়। সে এটা দেখে হতভম্ব হয়ে যায় আর ভাবতে থাকে, শিয়ানের মা কি তাহলে রায়ানেরও মা? এসব ভাবতে ভাবতে সে অফিসে ফিরে আসে। এরই মধ্যে আবার শিয়ান তার মাকে গিয়ে আর্ট গ্যালারিতে আসে। তিনি গ্যালারি ঘুরে ঘুরে দেখছিলেন, তখনই তার গ্যালারিতে রাখা আরেকটা লি সোল পেইন্টিং এর দিকে চোখ যায়।
পেইন্টিংটা দেখেই তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন আর দ্রুত বাথরুমে চলে যান। সাং পুরোটা সময় ওনাকে পর্যবেক্ষণ করছিল এবং সে শিওর হয়ে যায় ইনি রায়ানের মা। কিছুক্ষণ পরে রায়ান হঠাৎ ওনার দিকে ভালো করে তাকাতেই তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় আর তার নিজের মায়ের মুখটা যেন মনে পড়ে যায়, যেটা হুবহু এই মহিলার মতোই। নিজের মাকে এতগুলো বছর পর হঠাৎ করে দেখে রায়ানের চোখে পানি চলে আসে। কান্না লুকাতে সে মুখটা নিচু করে রাখে। সাংও বুঝতে পারে রায়ান জেনে গিয়েছে ইনি তার মা। পরের দিন সাং অফিসে যাচ্ছিল, তখন শিয়ান তার কাছে আসে এবং রিকোয়েস্ট করে এই এক্সিবিশনে যেন কোনো ত্রুটি না থাকে। এই এক্সিবিশনে সে শুধু তার মায়ের জন্যই পার্টিসিপেট করবে। তার মা কলেজ গ্র্যাজুয়েশন শেষ করেই এই পেইন্টিংগুলো এঁকেছিল। এরপর ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওনার হাতে চোট লেগে উনি আর্ট করার ক্ষমতা হারিয়ে ফেলেন। কিছুদিন পর ওনার বাবা এই পেইন্টিংগুলো বাইরে ছুঁড়ে ফেলে দেন। তাই শিয়ানের মায়ের স্মৃতি বলতে শুরু থেকে এই পেইন্টিংগুলোই আছে। তাই ওনাকে এক মুহূর্তের জন্য হলেও সে খুশি করতে চায়। সব শুনে সাং তাকে ভরসা দেয় এক্সিবিশনে কোনো ত্রুটি থাকবে না। অফিসে ঢুকে সাং দেখে রায়ান আপসেট হয়ে বসে আছে। রায়ান সাংকে দেখে বলে লি সোল পেইন্টিং এর কনসেপ্ট মা তার কাছ থেকেই পেয়েছিলেন। সে যখন ছোটবেলায় বাবল নিয়ে খেলতো, মা তখন সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখত। সেখান থেকেই হয়তো লি সোলের মেইন কনসেপ্টই বাবল। সাং রায়ানকে বলে এবার তার মায়ের কাছে গিয়ে নিজের পরিচয়টা বলে দেওয়া উচিত। রায়ান সত্যি তার মায়ের কাছে চলে যায়, তারপর নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। রায়ানের নিজের কাছেও লি সোলের দুটো পেইন্টিং ছিল। পেইন্টিং দেখে তার মা অস্থির হয়ে পড়ে। তখন রায়ান তার মাকে বলে আপনার কি মনে আছে আপনি আমাকে ইয়োনজাই নামে ডাকতেন? আমি সেই ছোট্ট ইয়োনজাই। কথাটা শুনে রায়ানের মা একদমই থ মেরে যান। মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না, শুধু চোখ দিয়ে অনর্গল ঝর্ণাধারা বয়ে চলে। মা ছেলে দুজনই শুধু অপলক দৃষ্টিতে কাঁদতে থাকে। রায়ানের মা বেশিক্ষণ সেখানে থাকার সাহস পান না, তাই তিনি কাঁদতে কাঁদতে বাইরে চলে যান। শিয়ান বাড়ি ফিরে দেখে তার মা লিফটের সামনে বসে কাঁদছে। সে মায়ের কাছে সব শুনে পরের দিন রায়ানের সাথে দেখা করে। তারপরে রায়ানকে বলে সে যেন মাকে একবার ফোন দিয়ে ওনার সাথে দেখা করে। রায়ান অনেক ভেবেচিন্তে অবশেষে মাকে ফোন দিয়ে মায়ের সাথে দেখা করে। রায়ানের মা বলেন তিনি রায়ানকে ফেলে যাননি, বরং উনি রায়ানকে আশ্রমে খেলতে রেখে পেইন্টিং এর জন্য বেরিয়েছিলেন। কিন্তু রাস্তায় ওনার বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হয়। এরপর যখন উনি ফেরত আসেন তখন আর তিনি কোথাও রায়ানকে খুঁজে পাননি। কথাগুলো শুনে রায়ান সেখানে দ্রুত চলে যায়। এরপর গ্যালারিতে গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখন সাং তার কাছে গেলে সে সাংয়ের কাঁধে মাথা রেখে বলে সে মায়ের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কারণ তার ছোটবেলার আবছা স্মৃতি অন্য কথা বলছে। সাং তাকে ভরসা দিয়ে বলে তখন যেহেতু সে অনেক ছোট ছিল, তাই হয়তো ভুল স্মৃতি আঁকড়ে ধরে আছে। রায়ান আর কিছুই বলে না, সে সাংয়ের কাঁধে আশ্রয় খুঁজে নেয়। পরের দিন সাং খবর পায় লি সোলের পেইন্টিং এর সর্বশেষ ভার্সনটা খুঁজে পাওয়া গেছে। এটা কাছাকাছি অন্য কোনো একটা আর্ট গ্যালারি রয়েছে। পেইন্টিংটা দেখার জন্য সাং রায়ানকে আর শিয়ান মাকে নিয়ে সেই গ্যালারিতে যায়। তারপর রায়ানকে তার মা নিজেই পেইন্টিংটা দেখায়। পেইন্টিংটা দেখে রায়ান হতবাক হয়ে যায়। পেইন্টিং এ তার ছোটবেলার ছবি দেখা যাচ্ছে। সে যখন ছোটবেলায় বাবল নিয়ে খেলতো সেই দৃশ্যটা মা রং তুলিতে অমর করে তুলেছে। এটা দেখার পরে রায়ানের মায়ের ওপর সমস্ত ভুল বোঝাবুঝি কেটে যায়। মায়ের ওপর থেকে সমস্ত অভিমান এবং অভিযোগও শেষ হয়ে যায়। পরের দিন সাংয়ের বার্থডে ছিল, তাই অফিসের কলিগরা মিলে তাকে বার্থডে উইশ করে। তারপর রায়ান আর সাং দুজনই রায়ানের ফ্ল্যাটে রাতটা কাটিয়ে দেয়। সকালে ঘুম ভেঙে রায়ান আবারও সাংকে হ্যাপি বার্থডে জানায়। সেদিন রায়ান সাংয়ের জন্য সারপ্রাইজ রেখেছিল। সে সাংয়ের স্বপ্নের পুরুষ শিয়ানের সাথে সাংকে বার্থডে সেলিব্রেট করার সুযোগ দেয়। অন্যদিকে রায়ান তখন তার মায়ের সাথে সময় কাটাচ্ছিল। রায়ানের মা তাকে তার আসল জন্ম তারিখটি জানিয়ে দেয়। সেই সাথে রায়ানকে তার ছোটবেলার কিছু ফটোও দেয়। ফটোগুলো নিয়ে সে সাংয়ের সাথে দেখা করে এবং সাংকে ফটোগুলো দেয়। ফটোগুলো সাং বাড়ি নিয়ে গিয়ে দেখছিল, তখন তাকে বার্থডে উইশ করতে ইয়োনগি আসে। ইয়োন রায়ানের ছোটবেলার ফটো দেখে আচমকা বলে ফেলে এটা ইয়োনজাইয়ের ফটো। সাংও একটু অবাক হয়, ইয়োনগি রায়ানের ছোটবেলায় কোরিয়ান নামটা কিভাবে জানলো। ইয়োনগি খুব অস্থির হয়ে ওঠে এবং দ্রুত বেরিয়ে যায়। অন্যদিকে রায়ান আবার সাংয়ের ছোটবেলার ফটোগুলো দেখছিল। তখন সে সাংয়ের সাথে তার মায়ের অল্প বয়সের ফটো দেখতেই একটা স্মৃতি মনে পড়ে যায়। রায়ানকে সাংয়ের মা রাস্তার পাশে একটা জায়গায় ফেলে রেখে চলে যাচ্ছে। রায়ান তার সাথে যেতে চাইলেও তাকে ঝাটকা মেরে সরিয়ে তিনি চলে যাচ্ছেন। এটাই ঠিক সেই স্মৃতিটা যেটা রায়ান এতদিন ধরে দুঃস্বপ্ন দেখে এসেছে। রায়ান বুঝতে পারে না সাংয়ের মা তার স্মৃতিতে কিভাবে এলো। আসলে সাং, রায়ান এবং ইয়োনগি তিনজনেরই ছোটবেলায় দেখা হয়েছিল। রায়ানের মা তাকে অ্যাক্সিডেন্টের আগে যেখানে রেখে গিয়েছিল সেখানেই তাদের পরিচয় হয়। রায়ানের মা ফিরে না আসায় সাং আর ইয়োনগি রায়ানকে বাড়িতে নিয়ে আসে। সাংয়ের মা ভাবে হয়তো রায়ানের মা শীঘ্রই ফিরে আসবে এবং ছেলেকে নিয়ে যাবে।
তাই তিনি রায়ানকে বাড়িতে আশ্রয় দেন। কিন্তু মাসের পর মাস পার হয়ে গেলেও রায়ানের মা না ফিরলে বাধ্য হয়ে তিনি রায়ানকে বাইরে জোর করে ফেলে চলে আসেন। যাই হোক, ইয়নগি অনেক ভাবার পরে সিদ্ধান্ত নেয় সে সাংয়ের মাকে জানিয়ে দেবে যে রায়ানই হলো সেই ইয়ন যাই। তাই সে সাংয়ের মাকে গিয়ে কথাটা জানিয়ে দেয়। কথাটা শোনা মাত্রই সাংয়ের মা খুবই অনুতপ্ত হয়ে পড়ে। ওনার দুনিয়া একদম ওলটপালট হয়ে যায়। কিছুক্ষণ পরে ওনারা কথাটা সাংকেও জানিয়ে দেয়। সাং কথাটা জানার পর ভাবে তার মা নিশ্চয়ই নির্দয় মানুষ, না হলে এরকম কাজ সে কিভাবে করলো। সাং বেরিয়ে সোজা নিজের বাসায় চলে যায়। এদিকে ইয়নগিও রায়ানকে গিয়ে বোঝায় সাংয়ের মা সেদিন নিরুপায় ছিলেন বলেই এমন কাজ করেছেন। রায়ান জানায় তার আর সাংয়ের মায়ের ওপর কোনো অভিযোগ নেই। এদিকে সাং চলে যাবার পরে তার বাবা আবারও সাংয়ের বাসায় আসে এবং সাংকে বলে সে যা শুনেছে তার সবটাই সত্যি না। তার কাছে একটা সত্যি গোপন করা হয়েছে, আর তা হলো সাংয়ের যখন 7 বছর বয়স তখন তার 5 বছর বয়সী একটা ভাই ছিল। একদিন একটা অ্যাক্সিডেন্টে সাংয়ের ভাই মারা যায় আর সাং আহত হয়ে সমস্ত স্মৃতি ভুলে যায়। ঠিক এজন্যই সাংকে সেই স্মৃতি ওনারা আর মনে করিয়ে দিতে চাননি। আর সেই ঘটনার পরই তারা আর্থিক মানসিক সব দিক থেকে বিধ্বস্ত হয়ে যান। এজন্যই সাংয়ের মা বাধ্য হয়ে রায়ানকে বাড়ি থেকে বের করে দিয়ে রাস্তায় ফেলে আসেন। কথাগুলো শোনার পর সাং আবার মায়ের কাছে ফিরে যায় এবং মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। পরের দিন সাং রায়ানের সাথে দেখা করে এবং তার মায়ের কর্মকাণ্ডের জন্য সরি বলে। রায়ান বলে সাংয়ের বা তার মায়ের সরি বলার প্রয়োজন নেই। রায়ানের খারাপ সময় কেটে গিয়েছে, সামনে ভালো সময় হাতছানি দিচ্ছে। সে ভালো সময়গুলো নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে চায়। তারপর রায়ান সাংকে তার বাড়িতে নিয়ে যায় এবং সাংকে তার একটা পেইন্টিং দেখায়, যেটা রায়ান সাংয়ের বার্থডে গিফট হিসেবে নিজে আর্ট করেছে। রায়ান বলে সাংয়ের ভালোবাসা পেয়ে সে আবারও এখন আর্ট করতে পারছে। দুজন দুজনকে ভালোবাসায় জড়িয়ে নেয়। এরই মধ্যে এক্সিবিশনের দিন চলে আসে। মহা সমারোহে এক্সিবিশন শেষ হয়। এদিকে রায়ানও এখন পেইন্টিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একের পর এক পেইন্টিং সে আঁকতেই থাকে। সেই সাথে সাংয়ের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি তো আছেই। দুজনের বন্ধন খুবই দৃঢ় হয়ে ওঠে। রায়ানের প্রোগ্রেস দেখে সাং তাকে বোঝাতে থাকে সে যেন রিটায়ারমেন্ট কাটিয়ে আবারও নিউ ইয়র্কে ফিরে গিয়ে আর্টিস্ট হিসেবে কাজ শুরু করে। রায়ান রাজি হতে না চাইলে সাং বলে সেও তার সাথে নিউ ইয়র্কে শিফট করবে এবং তার অসমাপ্ত পড়াশোনা শেষ করবে। তখন রায়ানও রাজি হয়ে যায়। এরপর দুজনেই পরিবার এবং বন্ধুদের কাছ থেকে বিদায় নেয়। নিউ ইয়র্ক যাবার আগে রায়ান সাংকে বিয়ের প্রস্তাব দেয়। সাং ওর সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর কেটে যায় 1 বছর। সাং নিজের পড়াশোনা শেষ করে আবারও ফিরে আসে এবং সিয়ান আর্ট গ্যালারিতেই ডিরেক্টর হিসেবে জয়েন করে। অন্যদিকে রায়ানও তখন পুনরায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। দুজনের ভালোবাসা খুনসুটিতে শুরু হয় এক নতুন জীবনের, যা লি সোল পেইন্টিং এর মতোই যুগ যুগ ধরে অমলিন হয়ে রবে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই এই ড্রামাটি এখানেই শেষ হয়। দর্শক, আজকের এই সুন্দর প্রেমের ড্রামাটি আপনাদের কেমন লেগেছে? বাঁশঝাড় সবসময় আপনাদের জন্য সুন্দর ড্রামাগুলো খুঁজে নিয়ে আসে, তাই আপনাদের সাপোর্টই পারে আমাদের একটু অনুপ্রেরণা যোগাতে। তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।